নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি রাধা মাধব। শুরু করছি আজকের সাফ কথা। আমরা সবাই জানি যে আমাদের রাজ্যে সম্প্রতি ভোটার তালিকার উপর এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু হয়েছে। এই ইন্টেনসিভ রিভিশনের কাজ চলছে কোথাও দ্রুত গতিতে, কোথাও এই ইন্টেনসিভ রিভিশনে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে, ভোটারদের। এই সব কিছুই নিয়ে আজকে আমাদের আলোচনা। এই আলোচনায় যে রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত আছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দেব। আছেন তৃণমূলের পক্ষ থেকে গৌরাঙ্গ চৌহান মহাশয়, নমস্কার। বিজেপির পক্ষ থেকে আছেন বিশ্বজিৎ লাহিড়ী মহাশয়। প্রথমে আমি আসবো গৌরাঙ্গবাবুর কাছে। গৌরাঙ্গবাবু, এই যে এসআইআর এর যে প্রসেস চালু হয়েছে আমাদের নভেম্বর মাসের 4 তারিখ থেকে, এবং এই প্রসেস কিন্তু চলতে চলতে কোথাও অনেক জায়গায় কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন রকমভাবে। তো এই এসআইআর কি আমাদের রাজ্যে কি সঠিকভাবে কি সম্পন্ন হবে বলে আপনার মনে হয়? দেখুন, আমি তার আগে একটা উদাহরণ দিতে চাই। কিছুক্ষণ আগে কিছু গ্রামগুলোতে আমরা গেছিলাম। সাধারণ মানুষ যারা শ্রমিক রয়েছেন যারা হচ্ছে পড়াশোনা অতটা জানেন না বা লিখতে পড়তে জানেন না, যারা এখনও তো টিপসই সংখ্যাটা প্রচুর রয়েছে, তারা কিন্তু ফর্মটা নিয়ে বিভ্রান্ত, বিপদগ্রস্ত। তারা লিখতে পারছে না। তাদেরকে বিভিন্নভাবে আমরা টিচার্সরা বিভিন্নভাবে বুথে গ্রামে বসে সেটাকে যতখানি পারছি আমরা সহযোগিতা করছি। এসআইআর নিয়ে তো আমাদের তৃণমূল কংগ্রেস থেকে সবসময় বলা হয়েছে এটা হচ্ছে স্পেশাল রিভিশন নয়, সাইলেন্ট ইনভিজিবল রিগিং। মানুষকে আজকে সাধারণ মানুষ যেভাবে করে মারা যাচ্ছে এসআইআর এর আতঙ্কে, গতকাল পরশুদিনও শিলিগুড়িতেও একজন মারা গেছে। প্রথম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এতক্ষণ পর্যন্ত বলি হয়তো 8 থেকে 9 জন হয়ে গেছে এসআইআর এর আতঙ্কে। বাংলায় যেভাবে করে যে বিজেপির নেতারা যারা রয়েছেন, শুভেন্দু অধিকারীর নাম আগেই মেনশন করতে হয়, তিনি বারবার করে বলে দিচ্ছেন যে বাংলাদেশ পাঠাবেন অথবা হচ্ছে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিবেন। এই কথাগুলো মানুষকে যে এটা একটা রাজনৈতিক দলের পক্ষে নেতৃত্বের পক্ষে নিঃসন্দেহে শোভা পায় না। এসআইআর মানুষকে বিপদগ্রস্ত করছে। টিচাররা যারা বিএলওর ডিউটিতে গেছেন তারা হচ্ছে আন্দোলন করছেন, তারা পারছেন না কাজ করতে। এত অল্প সময়ের মধ্যে করা যেত, কি অসুবিধা যদি মৃত ভোটার বাদ দেওয়া হয় বা নতুন ভোটারদেরকে আইডেন্টিফাই করা হয়, নর্মাল করছে। কিন্তু 2 বছর ধরে এটা 2 বছর ধরে সময় নিয়ে করা যেত। ভোটের আগে জেতার জন্য তড়িঘড়ি করে এই কাজটাকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবসময় এটাকে বিরোধিতা করেছি, এবং আগামী দিনেও সাধারণ মানুষ বুঝতে পারছে যে এই বিরোধিতাটা কেন তৃণমূল কংগ্রেস করেছিল। কি বলবেন বিশ্বজিৎ বাবু? ইন্টেনসিভ রিগিং করছেন আপনারা, এসআইআর নিয়ে অভিযোগ করছেন গৌরাঙ্গ বাবুরা। প্রথম বিষয় হচ্ছে যে উনি যেটা বললেন কার্বলিক অ্যাসিডের কথাটা, শুভেন্দু কি বলেছে, এই সাপের গর্তে কার্বলিক অ্যাসিড পড়েছে, এখন সাপ সেই গর্তে থেকে বেরোচ্ছে। প্রথম বিষয় গৌরাঙ্গ বাবুদের জানতে হবে 2002 সালটাই এসআইআর জন্য নির্ধারিত হলো কেন। তার মূল কারণ, তৃণমূল কংগ্রেস যখন পশ্চিমবাংলায় বিরোধী আসনে ছিলেন, তখন ইনাদেরই নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পার্লামেন্টে 2004-এ স্বাভাবিক বাংলায় অনুপ্রবেশ প্রচুর পরিমাণে আছে, ভোটার লিস্টে আছে, আর অনুপ্রবেশের ভোটে বামফল নির্বাচিত হচ্ছেন, আর সেই জন্য পার্লামেন্টে উনি প্রশ্নোত্তরের কার্যক্রমে বিরোধ করেছিলেন, এবং কি স্পিকারের মুখের মধ্যে ফাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তো সেই কারণে পার্লামেন্টে তো রেকর্ড হয়ে আছে স্পিকারের কাছে, আর সেই রেকর্ড অনুসারে যেহেতু মমতা ব্যানার্জি আর 2004 সালে আর এই ঘটনাটা করেছিলেন পার্লামেন্টে, তো তার জন্য তার আগে যেহেতু 2002-এ এসআইআর হয়েছিল, আর সেটাকেই মান্যতা দিয়ে আর সেই প্রকারে মানে এসআইআর চালু হয়েছে। কিন্তু বিশ্বজিৎ বাবু, 2004-এর পর 2025 21 বছর
এর মাঝখানে আপনারা তো অনেকদিন ধরে ক্ষমতায় রয়েছেন কেন্দ্রীয় সরকারের, আপনারা কেন মাঝখানে যদি আরো আগে যদি এসআইআর না করে একটা যদি ইন্টেনসিভ এমনি রিভিউ করতেন স্পেশাল না করে, তাহলে তো মনে হয় সমস্যাটা অনেকটাই সমাধান হতো। সেটা করেননি কেন আপনারা? শুনে ভারতবর্ষের পরিস্থিতি এমন আছে, তাহলে ভারতীয় জনতা পার্টি বারবার বলছে এক দেশ এক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে। ভারতবর্ষে এক উৎসবের মতো প্রতিটা রাজ্যে কোনো না কোনো সময় ওই পঞ্চায়েত নির্বাচনই হোক আর পৌরসভা নির্বাচনই হোক আর বিধানসভা হোক আর লোকসভা হোক বা উপনির্বাচনই হোক চলছে। তো সারা বছর ধরে তো নির্বাচন চলছে, তো এসআইআরটা হবে কখন? আর 2014 সালে বিজেপি গভর্নমেন্ট এসছে, তো নানান পরিস্থিতির মধ্যে দিয়ে গভর্নমেন্টকে চলতে হয়েছে। কিন্তু বর্তমান দিন খালি তো পশ্চিমবাংলাতে হচ্ছে না, ভারতবর্ষে অন্যান্য রাজ্যেও হচ্ছে। মূল বিষয়টা ওনাদের ভয়টা অন্য জায়গায় আছে। কারণটা আছে কি 2002 সালের পরে, মানে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছেন, আসার পরে পশ্চিমবাংলার ভোটার তালিকাতে বাংলাদেশি রোহিঙ্গা হোক আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে হোক ব্যাপক হারে তাদের নামকে চড়িয়ে দিয়েছে। এবং কি তারপর থেকে ভোটার লিস্টে কোনো সংশোধন হয়নি। আর তারপরে মৃত ভোটার যারা, তারাও ভোট দিতে আসছেন বুথ কেন্দ্রে। তো স্বাভাবিকভাবে আর তাদের ভোট দিয়েই তো পশ্চিমবাংলা সরকারটা নির্বাচিত হচ্ছেন। তাই আচ্ছা গৌরাঙ্গ বাবু, বিশ্বজিৎ বাবুরা যে অভিযোগটা করছে, বলছে যে সাপের গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, অর্থাৎ আপনারা যে রোহিঙ্গাদেরকে ভোটার তালিকায় রেখে দিয়েছেন বলে অভিযোগ করছে, বাংলাদেশি মুসলমানদেরকে রেখে দিয়েছেন, মৃত মানুষ এ তো আমরা দেখলাম যে সম্প্রতি 43 লক্ষের উপরে বাদ যাচ্ছে মৃত মানুষের নাম। তো এত মানুষকে আপনারা রেখে দিয়েছিলেন কেন? মৃত মানুষকে রাখার দায়িত্ব তো নির্বাচন কমিশনে রেখেছে, নির্বাচন কমিশন রেখেছে। নির্বাচন কমিশন প্রতি বছর রিভিউ করছে, ভোটার লিস্ট তৈরি করে। এটা একদিনের, এটা তো প্রতি বছরই হয়। কিন্তু এটা যে কেন মৃত ভোটার থাকলো, কাদেরকে ইয়ারোদেরকে, সমস্ত নির্বাচন কমিশন তো রাজ্য সরকারের হেল্প নিয়ে হয়তো করতে পারে। কিন্তু এটার সাথে আমাদের কোনো যুক্তি, মানে কোনোভাবেই এটাকে মেনে নেওয়া যায় না। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যে রোহিঙ্গাদের কথা বললেন, বাংলাদেশিদের কথা বললেন আমাদের দাদা বিশ্বজিৎ দা, তো আমি তাদেরকে বলি যে আসাম, ত্রিপুরা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সমস্ত রাজ্যে যে বার্মার হচ্ছে বর্ডার শেয়ার করছে, সেই রাজ্যগুলো ক্রস করে পশ্চিমবঙ্গে চলে আসলো আপনার কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বিএসএফ, এরা কি করছিল, কি করে চলে আসলো? আসার প্রশ্নই নয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য ইলেকশন কমিশনকে ঢাল ব্যবহার করে দিয়ে যে জেতার চেষ্টা। এখানে বাংলায় যে ভোট 6 দফায়, 7 দফায়, 8 দফায়, 10 দফায় তৈরি করা হয় এবং ভোটে হচ্ছে সমস্ত কেন্দ্রীয় বাহিনী 10 কোম্পানি, 20 কোম্পানি, এরকম করে কোম্পানি প্রতিটা জেলাতে থাকে। কোনো প্রকার বলতে পারবে না লোকসভা বা বিধানসভা নির্বাচনে এছাড়া তৃণমূল কংগ্রেস হচ্ছে স্বচ্ছ ভোট হয়নি। 2019-এর ব্যর্থতা, অথবা তার আগে 2021-এর ব্যর্থতা, পরপর এই ব্যর্থতাগুলো যখন পরপর 400 পার, 600 পার, 200 পার কি সব বলে যায় ওনারা, যখন ব্যর্থতাগুলো বারবার করে দেখছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে হচ্ছে না, মানুষ ভোট দিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে, এই জায়গাটায় যখন দাঁড়াতে পারছে না, তখন ভোটার লিস্টের নামে একটা আতঙ্ক সৃষ্টি করা, ভোট কাটার চেষ্টা করা এবং যোগ্য ন্যায্য ভোটারদেরকে বাদ দিয়ে আজকে জেতার যে চেষ্টা, সেটাকে অবশ্যই নিজের দিকে আঙ্গুলটা তুলতে লাগবে সবার আগে। বিহারে দেখলাম 65% ভোট পোল্ড হয়েছে, ইলেকশন কমিশন বলেছে। এদিকে 3 লক্ষ বেশি ভোটার বেরিয়ে গেল। এবং মজার বিষয় যেটা, যে বিজেপি ক্যান্ডিডেট দিল 100টা 98টা সিটে, তার মধ্যে 90-92টাই জিতে গেল। এগুলো হচ্ছে মানুষকে হচ্ছে সাইলেন্ট রিগিং এবং ফলস ভাবে জেতার যারা চেষ্টা করে তাদের জন্য হিসেব তৃণমূল কংগ্রেস মানুষের ভোটে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলাদেশের কথা বলা হচ্ছে। কিন্তু গৌরাঙ্গবাবু, আপনি বিহারের প্রশ্নে যখন আসলেন, আমি বিহারের কথা বলছি যে বিহারে 2 দফা নির্বাচন হয়েছে এবং 2 দফা নির্বাচনের পর বিহারে কিন্তু নির্বাচনের দিন কোনো অশান্তি হয়নি, এমনকি সেখানে একটাও রিপোল হয়নি। এত শান্তশিষ্টভাবে সেখানে নির্বাচন হয়েছে। কিন্তু সেই নির্বাচনে এই যে শান্তশিষ্টভাবে নির্বাচন হওয়ার জন্য
তো এনডিএ তো যেভাবে ফল করেছে তা তো অভাবনীয়। আমি বলি আপনাকে, বিহারে নির্বাচনের ক্ষেত্রে দেখুন, আজকাল গদি মিডিয়ার সময় চলে আসছে, অনেক কিছুই দেখানো হয় না। তার আগে যে ধরনের খুন সন্ত্রাসের পরিবেশ ছিল, 10,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের নাম করে যে টাকাগুলো মহিলাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছিল 10,000 টাকা কি যখন ইলেকশন চলে তাহলে সেই সময় কি কেউ টাকা ঢুকাতে পারে? আরে এগুলো প্রশ্নের মুখে, একবার ঢুকালো, ভোটটা নিয়ে নিল, তারপরে আর কোনোদিনও করবে না। এগুলো আমরা জানি, বা দেখানো হয় না, অনেক কিছুই দেখানো হয় না, অনেক কিছু বাদ পড়ে যায়। অন্য রাজ্যগুলোতে দেখানো হয় না। বাংলাকে সবসময় অপমান করবার জন্য অন্য বিভিন্ন কিছু, এখানে একটু পান থেকে চুন খসলেই তাকে হচ্ছে বিশাল আকারে দেখানো হয়। এদিকে যখন উত্তরপ্রদেশে আমাদের সাংবাদিকদের এবং আমাদের মানুষদেরকে, মহিলাদেরকে গুলি করে মারা হচ্ছে, বিহার নির্বাচনে ভালো ফল করা হচ্ছে, কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি করেছে কি বিজেপি? ডেফিনেটলি 10,000 টাকা করে টাকা দেওয়ার কথা বলা হয়েছে, চাকরির স্কুলগুলো চাকরির কথা বলা হয়েছে, এবং টাকা ইলেকশন যখন চলছে, ইলেকশন কন্ডেম চলছে, সেই সময় টাকা ঢুকতেছে মহিলাদের অ্যাকাউন্টে। ভাবা যায়? কথা হচ্ছে কি যে পশ্চিম বাংলাতে ওনারা তো দুধের গাই পুষে রেখেছে, তো ওখানে তো দুধের গাই নাই। তো ঘটনা হচ্ছে যে উনি যেটা কথা বলছেন, পাইয়ে দেওয়ার রাজনীতি সমস্ত রাজনৈতিক দলই করে, আর তার জন্যই তারা ম্যানিফেস্টো তৈরি করে যে সরকারে আসলে তারা কি কাজ করবে। আর সেখানে বিহারেও সে বিজেপি হোক বা অন্যান্য সমস্ত পার্টি তাদের মানে ইস্তার প্রকাশ করেছে। উনি বলছেন যে ভোটের মুখে 10,000 টাকা করে ওই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া, এটা অবাস্তব কথা একটা উনি বলছেন, কারণ যে ওনার কাছে কোনো সঠিক তথ্য নেই। কারণ সঠিক তথ্য যখন না থাকবে, আসলে হচ্ছে বিষয় হচ্ছে কি যে পশ্চিমবাংলায় যেহেতু এসআইআর চলছে, পশ্চিমবাংলায় যেহেতু ভোটার তালিকায় যে সংশোধনের কাজ চলছে, আর ওনারা যে দুধেল গাইদেরকে এখানে ভোটার তালিকায় রেখে দিয়েছেন, আর সেই জিহাদিদেরকে তাদের নাম ভোটার তালিকাতে বাদ করে দেবে, সেটাকে ঢাকার জন্য নানা অবান্তর কথা ওনারা বলছেন। কারণ হচ্ছে কি যে যার কোনো নেই, বাস্তবতা নেই, আর সেই যে বাস্তবতা যেটা নেই সেটা বলছে। কারণ আজকে বিহারে নির্বাচন প্রমাণ করে দিলেন যে বিনা রক্তক্ষয়ে, বিনা রেগেঙে কি করে নির্বাচন হয়। কিন্তু পশ্চিমবাংলা তো রক্তক্ষয়ী রাজনীতি হয়। এখানে একটা নির্বাচন মানে মায়ের কোল খালি হওয়ার ব্যাপার আছে, কিন্তু বিহার বা অন্য রাজ্যে তো সেটা হচ্ছে না। কিন্তু এখন ওখানে যে সুষ্ঠুভাবে যে নির্বাচন হয়েছে, আর সেটাকে ওনাদের বলতে একটু লজ্জা লাগছে। কারণ হচ্ছে কি যে ওনারা যে পশ্চিমবাংলার ক্ষমতায় আছেন, এখানে তো সুষ্ঠুভাবে মানে নির্বাচনটা হয় না। আর সুষ্ঠুভাবে যখন নির্বাচন হয় না, খুন খারাপ রক্ত ঝরে মায়ের কোল খালি হয়, আর সেটাকে সেই লজ্জাটাকে ঢাকার জন্য অন্য রাজ্যের কথা ওনারা বলছেন। বিহারের ভালো ফল করবার জন্য আপনাদের নেক্সট পলিসি কি হবে ওয়েস্ট বেঙ্গলের জন্য? শুনে ব্যাপার হচ্ছে যে মানুষ ঠিক করে নিয়েছে, মানুষ আর চায় না এই সন্ত্রাসবাদীদেরকে মদত দেওয়া, মানে জিহাদিদেরকে মদত দেওয়া সরকারকে। মানুষ চায় না যে নারী ধর্ষণকারীদের যারা মদত করছে, যারা নারী ধর্ষণকারীদেরকে মানে শেল্টার দিচ্ছে, সেই সরকারটা মানুষ চায় না। মানুষ চায় না কাটমানির সরকার, মানুষ চায় না। মানুষ চায় না বোমাগুলির মাধ্যমে বুথ ক্যাপচারিং করে মানে ছাপ্পা ভোট মারার সরকারটাকে মানুষ চায় না। মানুষ চায় না মায়ের কোল খালি হোক, মানুষ চায় না। তো মানুষ চায় এক পশ্চিমবাংলার যে সাংস্কৃতিক কালচার কৃষ্টি, আর সেটাকে পুনরুদ্ধার করতে, আর সেই পুনরুদ্ধারের জন্য মানুষ সামনের নির্বাচনে তার যোগ্য জবাব দিবে। আর যোগ্য জবাব দিবে দেখেই ওনারা সে ভয় পেয়েছে, আর ভয় পাওয়ার কারণেই আজকে এসআইআর নিয়ে ওনাদের ভয় হচ্ছে। কিন্তু আপনারা যে বলছেন যে ওয়েস্ট বেঙ্গলের মানুষ চাচ্ছে না, কিন্তু আপনাদেরও তো ওয়েস্ট বেঙ্গলের যেটা আলোচনা আছে যে নেতৃত্ব নেই, বিজেপিকে সঠিকভাবে সংগঠিত করে ভোটে জেতানোর মতো পরিস্থিতি তো আপনাদের নেতৃত্বের নেই। সেই নেতৃত্বের অভাব, সেটা আপনারা পূরণ করবেন কিভাবে? এখনো আপনারা অনেক বুথেই তো আপনারা এজেন্ট দিতে পারেন না। শুনেন, মানুষ যখন ঠিক করে নেয় আমরা পরিবর্তন করব, তখন আর কোনো কিছু বাধা থাকে না, কোনো সংগঠন থাকে না, কিচ্ছু দরকার পড়ে না। যখন মহামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছিলেন, তখন পশ্চিমবাংলাতে ওনাদের কোনো বুথ কমিটি বা অন্য কোনো কমিটি ছিল না। সেই দুর্বল সংগঠনকে নিয়ে মানুষ চেয়েছিল বামফ্রন্টকে, পশ্চিমবাংলার যে 34 বছর শাসনের অপশাসনকে দূর করতে, আর তার জন্যই যে মানুষ পরিবর্তন করেছিল বিনা সংগঠন ছাড়া। আর আজকে যদি আমাদের সংগঠন যদি ভারতীয় জনতা পার্টি নাই থাকে, তাহলে ওনাদের ভয়ের কারণটা হওয়ার কোনো কারণই নেই। কারণ হচ্ছে ভয় একটাই পাচ্ছে যে মানুষ ওনাদেরকে চাচ্ছে না, আগামী দিনে মানুষ ওনাদেরকে গঙ্গাতে বিসর্জন করে দেবে, সেই ভয়ে অবান্তর কথাবার্তা বলছেন।
আচ্ছা, যেটা বিশ্বজিৎবাবু বলছে গৌরাঙ্গবাবু, তো আপনারা কি ভয় পেয়ে গেছেন বিহার ইলেকশনের পর? না দেখুন, আজকে তো 2025 সালে নির্বাচনের সময় দেখা গেল যে বললো যে এবারে টার্গেট বাংলা। ঠিক 21 সালেও যখন নির্বাচন হয়েছিল, বিজেপি জিতেছিল, এনডিএ সরকার ওখানে এনডিএ জোট জিতেছিল, তখনও প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে বিহারের থেকে গঙ্গা প্রবাহিত হবে বাংলার উপর, সুতরাং বাংলাকেও সাফ করে যাবে, বাংলাকেও কথা বলা হয়েছে। কিন্তু বাংলায় যখন ঢুকতে পারছে, এটা হিন্দি বলয় নয়, এটা হচ্ছে বাঙালি কৃষ্টি সংস্কৃতি, বাংলার একদম টোটালটাই আলাদা। বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। হিন্দি বলয়ের মধ্যে যারা থাকছে তারা হয়তো বিজেপি সাপোর্টেড থাকতে পারে, বিজেপির দিকে থাকতে পারে, কিন্তু বাংলাকে যারা বারবার করে অপমান করছে, বাংলা কথা বললে পরেই বাংলা করে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, বাইরে হেনস্থা করা হচ্ছে, ঘরে বাঙালি মনীষীদেরকে মূর্তি ভাঙা হচ্ছে। আজকেই তো শুনলাম রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বিজেপির এক মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বলেছেন, আজকের নিউজ। তো এরকম করে রবীন্দ্রনাথকে অপমান করা হচ্ছে। যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না, তাদের কাছ থেকে বাংলা শিখতে হবে না। আমরা বলবো বাংলার মানুষ ওই যে বিশ্বজিৎবাবু বললেন না যে বাংলার মানুষ চায় না, বাংলার মানুষ যদি না চেত তাহলে বারবার করে নির্বাচনে ওনাদেরকে শূন্য হাতে ফিরে যেতে হতো না, নেতাদেরকে শূন্য হাতে ফিরে আসতে হতো। ওই যে ডবল ইঞ্জিন, তারপরে ইসে করে আসেন ভোটের সময় আসেন পরিযায়ী পাখিদের মতো, আবার যখন ভোট পার হয়ে যায় তখন অমিত শাহ, নরেন্দ্র মোদী থেকে শুরু করে জেপি নাড্ডা যারা রয়েছেন তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তো বাংলাতে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সামাজিক প্রকল্প মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে সেটা দুয়ারে সরকারে যেরকম পেয়েছেন, পাড়ায় সমাধানে পাচ্ছেন, এবং সামাজিক প্রকল্পে মানুষ উপকৃত। বাংলা ছাড়া এমন কোনো রাজ্য দেখাতে পারবেন না যেখানে এত প্রকার সামাজিক প্রকল্প। এখন তো হচ্ছে চিকিৎসা ব্যবস্থাও বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে, ভ্যানে করে চিকিৎসা ব্যবস্থা গ্রামগঞ্জে পৌঁছে যাবে। শিক্ষা ব্যবস্থার তো জায়গা আছেই। আজকে দেখুন যে শিক্ষকদেরকে নিয়ে বিজেপির নেতারা রাজনীতি করতে চাচ্ছিলেন এবং চাকরি কাটতে চাচ্ছিলেন, বলছিলেন যে চাকরি থাকবে না। কি সুন্দরভাবে তাদেরকে চাকরিগুলোকে সুন্দর করে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আজকে বহাল তবিয়তে পাঠিয়ে সুরক্ষিত করা হলো। এটা যদি বিজেপি শাসিত রাজ্য থাকতো, হয়তো ত্রিপুরাতে যা হয়েছে স্থায়ী হতো, তাদের কিন্তু সবার চাকরি কিন্তু চলে যেত। কিন্তু বাংলা বলেই মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে, আর আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রয়েছেন বলে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে বলে আজকে আমরা কিন্তু এই জায়গা থেকে শিক্ষক শিক্ষিকারা বেঁচে গেলেন। নট ইভেন 9-10 যারা চাকরি করতেন 11-12 অপরচুনিটি পেয়ে গেলেন, তারা 11-12 এখন পেয়ে যাচ্ছেন। এই যে সুন্দর ব্যবস্থার মধ্যে দিয়ে অল্প সময়ের মধ্যে যখন চাকরিতে পারছে না, বিভিন্ন ধরনের উন্নয়নে পারছে না, তখন কি করতে লাগবে? তখনকে বাঁচার জন্য তো এই বলতে লাগবে রোহিঙ্গারা পুষছে বা বাংলাদেশি পুষছে। আরে ভাই, রোহিঙ্গা যদি পুষি তাহলে তাই যদি হয়, তাহলে দিল্লিতে এত বড় লালকেল্লার সামনে বিস্ফোরণ হলো কেন? পুলওয়ামা হলো কেন? এগুলোর উত্তর তো বিজেপিকে দিতে লাগবে, কেন্দ্র সরকারকে দিতে লাগবে। দিল্লি বাংলাতে কোনো জঙ্গি ঢুকলে তাকে ধরে ফেলা হয়, আর আপনার দিল্লিতে যেখানে স্বরাষ্ট্র দপ্তর রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, আপনি একটা RDX 300 কিলো নিয়ে RDX নিয়ে ঢুকে গেল এবং আরো কয়েকটা জায়গায় রাখলো, আমরা ধরতে পারলাম না। ইন্টেলিজেন্সি ব্যর্থতা। শুধুমাত্র নিজের ভোটের রাজনীতি করবার জন্য যারা রাজনীতি করছে এবং মানুষকে বিপদগ্রস্ত করছে, তাদেরকে বাংলার মানুষ ঠিক যোগ্য জবাব দিয়ে দিচ্ছে। বিশেষবাবু কি বলবেন? বলছেন যে আপনারা রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, পশ্চিমবঙ্গের কথা বলছেন, কিন্তু দিল্লিতেও তো আপনাদের এক্সপেরিয়েন্স ঢুকে যাচ্ছে। দিল্লির ঘটনাতে ডালখোলা একজন ডাক্তার সংযোগ পেয়েছে, কিন্তু ওটা তো এনআইএ ধরতে পারে না। পশ্চিম বাংলাটা যে ডালখোলা বিষয় যেটা এনআইএ একটা তদন্ত করেছে যে ওখানে যে একটা অ্যারেস্টেড যে আলটা ধরা পড়েছে, তার সঙ্গে ফোনে কোনো সময় তার একটা কথোপকথন ছিল। দেখা গেল সে মেডিকেল কলেজে যখন পড়াশোনা করতো সেই সময় তার একটা কনভারসেশন ছিল, তারপরে সেটা এজেন্সি তাকে স্যাটিসফাইড হয়ে ছেড়ে দিয়েছে। বাংলাকে বিজেপির টার্গেট হচ্ছে বাংলা। আতঙ্কবাদীদের এখন আতুর ঘরে রূপান্তরিত হয়ে গেছে। আপনার বিজেপি শাসিত রাজ্যগুলো আতুর ঘর, ওদেরকে দিয়ে আপনারা দিচ্ছেন, উগ্রপন্থীরা ওদেরকে রেখে আপনারা দিচ্ছেন, বাংলার থেকে এখানে সাপ্লাই হচ্ছে, ওদের কথা বলে আপনারা দিচ্ছেন, ওদের কথা বলে আতঙ্কবাদী রোহিঙ্গার কথা বলে হিন্দুদেরকে অসম্মান করে আপনারা দিচ্ছেন। কারণ বাংলার সরকারটা হচ্ছে জিয়াউদ্দিন হচ্ছে
উনি যে কথাটা বলুন না, উনি যে কথাটা বললেন যে ওই জেপি নাড্ডা অমিত শাহকে নির্বাচনের সময় দেখা যায়, উনি কি বলতে পারবেন যে মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এই বাংলারই তো মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গের রায়গঞ্জে নির্বাচনের সময় তো আসেন প্রচারে, কিন্তু নির্বাচনের পরে কয়বার মমতা ব্যানার্জি এখানে আসেন রায়গঞ্জে? রায়গঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, রায়গঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, যদি উত্তরবঙ্গে এসে থেকে বিজেপি কি দিয়েছে? রায়গঞ্জের যখন রায়গঞ্জের মানুষকে বিজেপি কি দিয়েছে? আহমেদ সাংসদ কি দিয়েছে? এখানে আসে, এখানে মনোরঞ্জনের জন্য দার্জিলিং এ ঘোরার কারণে এখানে মনোরম পরিবেশকে মানে উপভোগ করার জন্য বছরে একবার দুবার উনি আসেন। তাছাড়া উত্তরবঙ্গ যে পশ্চিমবঙ্গেরই একটা অংশ ওনারা ভুলে গিয়েছেন। আর সেই কারণে পশ্চিমবাংলাতে দক্ষিণবঙ্গে যে প্রকারের ডেভেলপমেন্ট হয়েছে, সেই বামফ্রন্টের আমলে হোক আর মমতা দিদির আমলে হোক, উত্তর বাংলা সেই দিক থেকে বঞ্চিত হচ্ছেন। বিজেপি রাজত্বে হোক, খালি উত্তরবঙ্গ বঞ্চিত। চা হয় কিন্তু উত্তরবঙ্গের চা উৎকৃষ্ট মানের চা এখানকার মানুষ সেটা ভোগ করতে পারে, এখানকার লেবাররা না খেয়ে মারা যেতে হয়, চিকিৎসাতে মারা যেতে হয়। আজকে উনি মানে শিক্ষা ক্ষেত্রে কথা বললেন না, আমাদের এখানকার লোককে শিক্ষা নেওয়ার জন্য তামিলনাড়ুতে যেতে হচ্ছে, আপনি অন্ধ্রপ্রদেশে যেতে হচ্ছে, কর্ণাটকে যেতে হচ্ছে। অপারেশন করতে গেলে যেতে মতো রাষ্ট্রে নেই। আর বাংলার কথা বলছেন তো, সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বাংলার ছেলেরা সর্বত্র জায়গাতে যে পরিমাণে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে সমস্ত ডিপার্টমেন্টে বাংলার লোক রয়েছে, এবং কি পার্লামেন্টে মানে আমাদের বাংলার মহাপুরুষদেরকে যেভাবে শ্রদ্ধা করা হয় পশ্চিম বিদ্যাসাগরকে ভাঙা হচ্ছে, সেখান থেকে এই জন্য বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় অমিত শাহ। আচ্ছা, এবার আমরা একটু এসআইআর নিয়ে আসছি। আচ্ছা, এসআইআর যে প্রসেসটা চালু হয়েছে, তো দেখা যাচ্ছে যে অনেক সময় যে বিভিন্ন জায়গার ফর্মে ভুল ভ্রান্তি এগুলো দেখা যাচ্ছে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে ফর্মটার মধ্যে আত্মীয়, তার নিচে লেখা সম্পর্ক, যে এই যে সম্পর্কটা, যে আত্মীয়টা, তার সঙ্গে যদি এখানে লেখা যায় যে নির্বাচকের সম্পর্ক কি, তাহলে তার কাছে ক্লিয়ার হয়ে যায়। কিন্তু সম্পর্ক কার সঙ্গে সম্পর্ক, এটা মানুষ কিন্তু একটা দ্বিধার মধ্যে পড়ে যাচ্ছে, যার জন্য বুঝতে পারছেন। এই জায়গাটাকে আপনারা কিভাবে দেখেন? দেখুন, আমরা বারবার করে বলেছি যে ইলেকশন কমিশন এখন পর্যন্ত ডিক্লিয়ার করতে পারে নাই একটা প্রপার ফর্ম, সহজ সরল মানুষের কাছে পৌঁছে যাওয়ার। ভেরি কমপ্লিকেটেড ফর্ম করা আছে যাতে বেশিরভাগ সংখ্যক মানুষকে যেন তেন প্রকারে বাদ দেওয়ার একটা চেষ্টা কিন্তু তারা করছে ভোটের আগে জেতার জন্য। কারণ যে 1 কোটি ভোটারের ডিফারেন্স রয়েছে বিধানসভা থেকে লোকসভার মধ্যে, 1 কোটি ভোটারের তারা ভোট কম পেয়েছে অ্যাকচুয়াল সিআরপিএফ জওয়ান টওয়ান দিয়ে স্বচ্ছ নির্বাচন করে, কিন্তু তবুও দেখা যাচ্ছে যে কোনোভাবে বাদ দেওয়ার যদি চেষ্টা করে যদি কোনোভাবে জেতা যায়। আজকে যে ফর্মটা করা হয়েছে, কালকেও নির্বাচন কমিশন বলে যাচ্ছে যে এই রকম করে ফর্ম ফিল আপ করবে, কিছু সংশোধন, কিছু বিয়োজন, কিছু মানুষ তো বিপদগ্রস্ত, মানুষকে সোজা ভাবে যদি নেওয়া যেত, ওই যে আত্মীয়ের সম্পর্ক, আপনার কথাটা ঠিক আছে, ওখানটায় যদি ওদের নির্বাচকের সাথে সম্পর্ক করে দেওয়া যেত, এবং ওই জায়গাটায় অনেকের ফর্ম ভুল হচ্ছে, কেউ হচ্ছে নিজের নাম লিখে দিচ্ছে, কেউ হচ্ছে বাবার নাম লিখে দিচ্ছে, এইভাবে করে যে কোনোভাবে ফর্মের মধ্যে যে জটিলতা তৈরি করে দিয়ে, এবং কালকেও দেখুন বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ তো বিএলওরা করছে, টিচাররা করছে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নিয়ে আসতে যে ফর্ম, তারপরে বলতে যে এখনই আপনাকে 1 ঘন্টার মধ্যে সমস্ত যত ফর্ম আছে আপনি সব আপলোড করুন। আরে কেন? নির্বাচন কমিশনে কি টাকার অভাব হয়ে গেছে? কেন্দ্র সরকারে কি টাকার অভাব হয়ে গেছে? 6 মাসের জন্য কর্মী নিয়োগ করতে পারতেন, শিক্ষকদেরকে দিয়ে স্কুল বা কাজের অগ্রগতি দেখবার জন্য 4 জনের একটা টিম বোধহয় ঢুকে যাচ্ছে, 4 জন একজন। এই যে সমস্যাগুলো, লোককে নির্বাচন কমিশন ডাটা এন্ট্রির জন্য লোক নিয়ে নিবে, 6 মাসের জন্য লোক নিয়ে নিবে, ডাটা এন্ট্রি করাবে। আজকে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে পুজোর পরে, আরে স্কুল 2 মাস পড়িয়ে নিয়ে পরীক্ষার দিকে যেত। স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে তো কেন্দ্র সরকার যেভাবেই চাচ্ছে যে ধ্বংস করে দেয় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, সাধারণ মানুষের কাছে যেন বিরূপ প্রতিক্রিয়া পড়ে আর খারাপ এসে পড়ে, বিভিন্ন ক্ষেত্রে যে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা, এটাকে মানুষ কিন্তু ভালোভাবে নিবে না।
ওনাদেরকে বোধোদয় হওয়া উচিত যে ফেয়ার ইলেকশন হোক, ভালো ইলেকশন হোক, মানুষ যাক, কিন্তু 2 মাসের মধ্যে, যেটা 2 বছরের কাজ, ওই ফর্মটাকে 2002 সালে যে হয়েছিল, কই এরকম জটিল ফর্ম তো তৈরি হয়নি। তাহলে 2002 সালে কি ভুল এসআইআর ছিল? তাহলে কিছুটা কথা আপনি নিজেই দেখুন যে একটা ফর্ম যখন একটা সাধারণ মানুষ ফিল আপ করছে এবং ফর্মের মধ্যে অনেক কিছু বুঝতে পারছে না, ভুলভ্রান্তি কিছু তো রয়ে গেছে মানে করবার ক্ষেত্রে, যেহেতু সঠিকভাবে মেনশন করা নেই অনেক কিছু, তো আখের তো সাধারণ মানুষই বিপদে পড়ছে। সে আপনার ভোটারও পড়ছে, ওনার ভোটারও পড়ছে, তো এই তো সাধারণ মানুষ। তো এই সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য আপনারা কতটুকু উৎসাহী? শুনেন, প্রথম বিষয় হচ্ছে কি যে পশ্চিমবাংলা একদিন শিক্ষায় 1 নম্বরে ছিল, আজকে পশ্চিমবাংলার শিক্ষাক্ষেত্রের কি হাল অবস্থা, আর তার প্রমাণ হচ্ছে ফর্ম। না না, সেই জায়গায় বাংলাতে ভরতে পারছে না, তার মূল কারণটা কি জানেন? শিক্ষা ভরতে পারছে না, আপনি একটা জিনিস চিন্তা করুন যে ফর্মটা যে ফিল আপ করছে সেটা কিন্তু নিছক শুধুমাত্র ফর্ম নয়, তার মধ্যে সেই ডকুমেন্ট থেকে বিভিন্ন ডকুমেন্ট কালেক্ট করে সেটাকে দিয়ে ফর্মটাকে ফিল আপ করতে হবে। সেটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে 2-4টা কথা নয়। 2002 সালে যে অনেক সাধারণ তারাও পারছেন না। বাংলায় লেখা রয়েছে। দ্বিতীয় বিষয়কে যে বলা হয়েছে যদি কেউ ফর্ম ফিল আপ করতে না পারে সেটা যে বিএলও সে দেখিয়ে দিবে বা নিজে করে দিবে, খালি সিগনেচারের জায়গাটা নিজেকে করতে হবে। কারণ হচ্ছে যে গুজরাট থেকে আসেনি, বিএলও তো বিহার থেকে আসেনি, বিএলও দিল্লির থেকে আসেনি, কর্মচারী, তার মানে তৃণমূল কংগ্রেস বিএলওকে ভয় দেখিয়ে করছে, আর প্রবলেম ক্রিয়েটের কারণে আজকে সমস্যার সমাধান একটু আপনি শুনুন যে ব্যাপারটা এটা গৌরাঙ্গ বাবুদের বা তৃণমূলের বিষয় নয়, আমরা বলছি সাধারণ মানুষের কথা। অনেক সাধারণ শিক্ষিত মানুষ সেটা কিন্তু ফর্মটা নিয়ে সঠিক ফিল আপ করতে পারছেন, ভুল করে দিচ্ছেন। বিএলওর কাছে যখন যাচ্ছেন বিএলওর বলছেন এরকম হবে না, এরকম হবে, যার জন্য যদিও তাদেরকে একটা আগে রাফ করে নিয়ে তারপরে ফাইনাল করতে বলছেন, তো সেগুলো ঠিক আছে। আপনি দেখুন যে এই যে হেমতাবাদে, কালিয়াগঞ্জে, সেখানে যে ভোটার তাদের যে ফর্মটা এনিউমারেশন ফর্মটা দেওয়া হচ্ছে, সেখানে রায়গঞ্জে উল্লেখ আছে পুলিশ স্টেশন। এই ভুলগুলো কেন হবে? একটা জাতীয় নির্বাচনের কাজ, সেখানে এই প্রিন্টিংটা ভুল থাকবে কেন? যে আমার কালিয়াগঞ্জ পুলিশ স্টেশন আমি বসবাস করছি, সেখানে আমাকে রায়গঞ্জ পুলিশ স্টেশন করে ফর্মটা ফিল আপ করতে হবে কেন? এবং ব্যাপার হচ্ছে ফর্মটাকে ভালো করে বুঝতে হবে। আর যেখানে 2002 সালে 2002 সাল যে বলছে যে যাদের তালিকাতে নাম ছিল, শুনেন এবার হচ্ছে আমাদের এখানে যে শিলিগুড়ি মোড় পার হয়ে যখনই আপনি কমলাবাড়ি 1 নম্বর 2 নম্বরে চলে যাবেন, এটা হচ্ছে কালিয়াগঞ্জ নির্বাচনী ক্ষেত্র বিধানসভাতে ছিল, আর এটা 32 নম্বর নির্বাচনী ক্ষেত্র আগে। বর্তমান দিনে 35 হয়ে গেছে, কিন্তু আগে তো 32 ছিল। ফর্মটা যে আপনাকে দিচ্ছে সেটা কিন্তু 2025-এর উপরে ডিপেন্ড করেই দেওয়া হচ্ছে। 2025-এর ভোটার লিস্টে যার নাম আছে সেটাকে দেখে কিন্তু নামটা দিয়ে ভোটার নাম্বার করে তারপরে কিন্তু আপনাকে ফর্মটা দিচ্ছে। সেই ফর্মটা কেন রায়গঞ্জ পুলিশ স্টেশন থাকবে?
শুনুন, কারণ আপনি তো 2025-এ আপনি অলরেডি কালিয়াগঞ্জের ভোটার, একদম মুর্শিদাবাদের ভোটার, সেখানে আপনার ফর্মে এনিমেশন ফর্মে রায়গঞ্জ কেন? এখন এবং- শুনুন, এবং- পর্যন্ত শুনুন, হ্যাঁ, এবং এইরকম অভিযোগ আমাদের কাছে এখনো আসেনি বা আমরা জানি না, কারণ আমাদের পার্টির কর্মীরাও তো সেখানে আছে, আমাদের বিএলএ তো আমাদের টু আমাদেরও তো ওখানে আছে, ওনাদের যেমন আছে আমাদেরও আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা হচ্ছে মনে হয় যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে না আসছে, আমরা না জানতে পারছি, তো এটা নিয়ে আমি টিপ্পণী করবো না। কিন্তু বিষয় হচ্ছে যে কিছু কিছু বিষয়ে রাজ্য সরকারের অসহযোগিতায় এবং কি এখানে মানুষকে বিভ্রান্ত করার জন্য এনারা নানা রকম খেলায় মেতে পড়ে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা চলতে থাকবে। আমরা ততক্ষণ একটু নিচ্ছি বিরতি, আবার বিরতির পর ফিরে আসছি। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। সাফ কথা। ফিরে আসলাম বিরতির পর, শুরু করছি সাফ কথা। বিশ্বজিৎ বাবু, এসআইআর শুরু হওয়ার সাথে সাথে আপনাদের যেরকম একটা বক্তব্য আছে যে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, এদের নাম বাদ যাবে, এবং আপনারা বলছেন যারা বাংলাদেশ থেকে আগত, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে আগত যে হিন্দুরা আছে, যারা অত্যাচারিত হয়ে এসেছে, তাদেরকে আপনারা সিএএ ফর্ম ফিল আপ করে তাদেরকে নাগরিকত্ব দেবেন। কিন্তু এই যে সিএএ ক্যাম্প আপনাদের বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে আমরা দেখছি, এই সিএএ ক্যাম্প করে যদি আপনারা ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে এই হিন্দুদেরকে নাগরিকত্ব দিতে না পারেন, তাহলে তো একটা বিশাল সংখ্যক হিন্দু আপনার ভোটার লিস্ট থেকে চলে যাবে। তো তাতে তো আখের ক্ষতি হবে আপনারই। এই বিষয়ে আপনি কি বলবেন? আপনারা কি এই হিন্দুদেরকে যেটা বলছেন নাগরিকত্ব দিবেন, এটাকে আপনারা এই এসআইআর প্রিপারেশনের আগে দিতে পারবেন? শুনেন, প্রথম বিষয় হচ্ছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 19-এ যে বিল এসেছিল পার্লামেন্টে, সে পাস হয়ে গেছে। পাস হওয়ার পরে সেদিন সেই সময় বলা হয়েছিল 2014-এর 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে চলে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তো সেটা তো ঠিক ছিল,
কিন্তু বর্তমান দিনে বাংলাদেশে যেভাবে নারকীয় হত্যাকাণ্ড বা ধর্মিক মানে বিষয় চলে এসেছিল, তো তার ফলে প্রচুর হিন্দু বাঙালিকে বা খ্রিস্টানদের বা ফার্সিদের বা জৈন শিখ ওদেরকে ভারতবর্ষে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। তার জন্য কেন্দ্র সরকার একটা গেজেট নোটিফিকেশন জারি করে হোম মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে চলে এসছে তাদেরকে, যারা ভারতবর্ষে থাকবে তাদের কোনো অসুবিধা হবে না, তাদের সমস্ত সুযোগ সুবিধা পাবে, এবং কি প্রশাসনিক দিক থেকে যে হ্যারাসমেন্টগুলো সেগুলো থাকবে না। তো এটা বলা হয়েছে। তাহলে অনুপ্রবেশ আপনাদের সময় হলো, আপনাদের মদতে হলো। অনুপ্রবেশ বারবার করে বলছেন, তাহলে অনুপ্রবেশ 2024 এখানে কথা বলছেন, হ্যাঁ তাহলে ওরাও তো ঢুকলো, তাহলে তো অনুপ্রবেশ ঠিক আছে, ঠিক আছে। কারণ হচ্ছে যে শরণার্থী বলুন আপনি, ঠিক আছে, ব্যাপারে সবাইকে শরণার্থীর কথা বলা হয়েছে। আর দ্বিতীয় বিষয় অনুপ্রবেশ আর শরণার্থীর বিষয়, কিন্তু এই আমাদের বক্তব্য শরণার্থীদেরকে আপনি কি শর্ট টাইমের মধ্যে নাগরিকত্ব দিতে পারবেন? আমার কথা আমি সেই জায়গাতেই যেতে চাচ্ছি। তো যাদের ধর্মীয় কারণে সেখানে নিপীড়িত হয়েছে তারা যদি এখানে চলে আসে ধর্ম বাঁচাবার জন্য, প্রাণ বাঁচাবার জন্য, ধন সম্পত্তি বাঁচাবার জন্য, তাদেরকে ভারত সরকার যে কোনো সময় আশ্রয় দিবে এবং নাগরিকত্ব দিবে। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা সিদ্ধান্ত। কিন্তু যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হচ্ছে না, কিন্তু বিনা কারণে, সে যেই কারণেই হোক ভারতবর্ষে আসছে অবৈধভাবে, তারা অনুপ্রবেশকারী। তো শরণার্থী আর অনুপ্রবেশের মধ্যে এখানে ডিফারেন্স আছে। তো শরণার্থীদেরকে যদি আমরা যদি নাগরিকত্ব দিই, তার মানে অনুপ্রবেশকে দিতে হবে, ব্যাপার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এই যে আমরা শর্ট টার্মের কথা যেটা বললেন, 2019-এর বিল পাস হওয়ার পর থেকে যে মানে ফর্ম ফিল আপ করার জন্য সকলে জানে। কিন্তু ঘটনা হচ্ছে যে নানাভাবে বিভ্রান্ত, এবং আপনারা জানেন দুধেল গাইদেরকে নিয়ে রেল স্টেশন জ্বালানো থেকে শুরু করে অনেক জায়গাতে মিছিল করে ঘর বাড়ি জ্বালানো থেকে শুরু করে অত্যাচার করা, হিন্দুদের উপরে টর্চার করা পশ্চিমবাংলায় শুরু হয়েছিল। তারপর থেকে সেটাকে ধীর গতিতে ওটা চলছিল। কিন্তু পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ তাহলে অন্য রাজ্যকে দিয়েছেন না? অন্য রাজ্যে তো গন্ডগোল হয়নি, বিজেপি শাসিত রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে আপনারা নাগরিকত্ব দিয়েছেন, বিজেপি শাসিত রাজ্যে, সেখানে তো কোনো অসুবিধা ছিল না, গন্ডগোল ঘটেছিল। কিন্তু ঘটনা হচ্ছে কি যে এসআইআর মানে নির্বাচন কমিশনের যে পদ্ধতিগতভাবে যেটা চলার সংশোধন করা বা সেটা চলবে, কিন্তু স্বাভাবিকভাবে আজকে হিন্দুদের নাম কাটা যাবে বলে আমরা এসআইআর করবে না, নির্বাচন কমিশনের হতে পারে না, করবে। কিন্তু সেখানে আমরা যে যাদের শরণার্থীদের কথা বলছি, যাদের ভোটার তালিকায় নাম থাকার কথা, তাদেরও নাম কাটা পড়বে। কিন্তু সেই জায়গাতে আমরা বারেবার আবেদন করছি সমস্ত সমাজের কাছে, এবং যারা আমাদের উদ্বাস্তু সমাজ আছে, যে আপনারা তা অবিলম্বে সিএতে ফর্মটা ভরে ফেলুন। যখনই ফর্ম ভরে ফেলবে তো স্বাভাবিকভাবে তাদের পর সে রেকর্ডভুক্ত হয়ে যাবে যে সে নাগরিকত্বের জন্য আবেদনপত্র করেছে। তো আগামীতে তার প্রসেস, শাসক শ্রেণী তো এটা প্রচার করছে যখনই সে ফর্ম ফিল আপ করবে তার নাকি নাগরিকত্ব চলে যাবে। ব্যাপার হচ্ছে শুনেন, ওনারা যেটা প্রচার করছে, ওনারা প্রচার করতে থাকবে, কারণ ওনারা ভালো করে জানে বুঝে। কারণ যে হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা হয়েছিল কয়েকদিন আগে, সে হাইকোর্টে সে যে কেন্দ্র সরকারের কাছে হলফনামা এবং রাজ্য সরকারের কাছে হলফনামা চেয়েছিল, এবং কেন্দ্র সরকার যেখানে ঘোষণা করছে যে আগামী 10 দিনের মধ্যে সেটা বিবেচনা করে আর নাগরিকত্ব দেওয়ার প্রসেস শুরু হবে। এটা কোর্টে হলফনামা আছে, এটা তো আপনার কথা আমার কথা বা একটা পলিটিক্যাল পার্টির নেতার কথা নয়, এটা কোর্টে কেন্দ্র সরকারের হোম মিনিস্ট্রি থেকে সেটা হচ্ছে হলফনামা এসছে। তো এখন ঘটনা হচ্ছে যে ফর্ম ফিল আপটা না হলে তার সে নাগরিকত্ব দিতে পারবে না, ফর্ম ফিল আপটা করতে হবে। হ্যাঁ, এবার নাগরিকত্বের জায়গাতে একটু বিষয় যেটা আছে সেটা হচ্ছে কি, যারা ওখানে বলছে যে বাংলাদেশ থেকে যারা এপারে এসছে ধর্মীয় কারণে, তাদেরকে বাংলাদেশের কোনো একটা প্রমাণপত্র দিতে হবে 9টার মধ্যে বলছে। তো তার জন্য নাগরিকত্ব পাওয়াটা সহজ হিসেবে, কেন? যেহেতু আমরা বলছি যে হিন্দু, ফার্সি, শিখ, বুদ্ধিস্ট এবং ইসাই এদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, তো বাংলাদেশের কোনো প্রমাণপত্র থাকলে সেটা প্রমাণ হয়ে যাবে না সে হচ্ছে বাংলাদেশের হিন্দু, যেহেতু হিন্দুকে নাগরিকত্ব দেওয়া হবে, সেই প্রমাণের জন্য ওখানে একটা ডকুমেন্টস লাগবে। এবং কি এখানকার ভারতবর্ষে আসার পরে এখানে তার যদি কোনো ডকুমেন্টস হয়ে থাকে, আর হয়ে থাকুক, আর যে উনি 2014 সালের আগে ভারতবর্ষে এসছেন, আর সেটার একটা প্রমাণ লাগবে। আর এখানকার একটা ধর্মীয় সার্টিফিকেট লাগবে। ধর্মীয় সার্টিফিকেট ভারত আশ্রম হোক, রামকৃষ্ণ মিশন হোক, অনুকূল ঠাকুর হোক বা মতুয়া হোক, এই যে ধর্মীয় সংস্থাগুলো আছে এরা সার্টিফিকেট দিবে। এরা কি সার্টিফিকেট? এরা সার্টিফিকেট দিবে এটাই যে এরা হচ্ছে মানে এখানে হিন্দু আমরা জানি। আচ্ছা,
ঠিক আছে, হিন্দু আমরা জানি। তো স্বাভাবিকভাবে যখন এখানকার প্রমাণপত্র হয়ে যাবে, ওখানকার প্রমাণপত্র হয়ে যাবে, তখন তাকে নাগরিকত্ব দেওয়াটা মানে সুবিধাজনক হয়ে যাবে। না হলে অনেক ত্যাগিকতের ব্যাপার আছে, তো যে ওপার থেকে অনেক আমরা দেখলাম ভোটার লিস্টে অনেক নাম আসছে বাংলাদেশের মুসলমান, এটা হিন্দু নাম ধরে আছে। তো এইরকম ঘটনা না ঘটুক, যাদেরকে আমরা নাগরিক। আপনি এই বিষয়ে কি বলবেন, যে এই যে সিএ অনেকদিন ধরে আমরা শুনছি, কিন্তু এখনো কিন্তু অনেক জায়গায় মানে মতুয়ারা কেউই এখনো নাগরিকত্ব পায়নি, সেটা নিয়ে কিন্তু একটা সংশয় আছে, এটা নিয়ে আপনাদের কি প্রচার? দেখুন, সিএ কে তো আমরা ক্যা বলছি, ছি বলছি। মানুষকে আজকে এসআইআর নিয়ে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন যেভাবে করে হুলিয়া জারি করে দিয়ে কাজ করাচ্ছে, কোথাও লিস্টের মধ্যে নাম নাই, 900 ভোটার ছিল, তার মধ্যে দেখা যাচ্ছে 200 ভোটারের নাম বের হয়েছে, 200 আর বাকি ভোটারদের নাম নাই। যেভাবে করেই হোক বাদ দেওয়ার চেষ্টা বা বিভিন্ন চক্রান্ত এবং মানুষকে বিপদগ্রস্ত করা। সেরকম করে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে চালু হয়েছে, বিজেপির নেতারা, পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা যা বলছেন তার বিরোধী কথা আবার বলছেন স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ বলছেন যে ভারতবর্ষ সবার শরণার্থীর জায়গা নয়। উনি বলছেন ভারতবর্ষতে যে কেউ যখন খুশি আসবে আর তাকে ঢুকিয়ে নেওয়া হবে, এটা হতে পারে না। কিছুদিন আগেই বলেছেন বিভিন্ন জায়গায়। আবার এখানকার বিজেপির নেতারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য যে মতুয়াদেরকে নিয়ে রাজনীতি করেছে, মতুয়াদেরকে বলেছে যে আমরা তাদেরকে ইসে দিব। শান্তনু ঠাকুর বলছে যে আমি তোমাদেরকে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিব, 2 বছর ধরে কার্ড দিব, 2টা টার্ম জিতে গিয়েছেন। ওদিকে আবার দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গাতে কয়েকদিন আগে টিভিতে দেখা যায় 435 টাকা দিয়ে তাদের কাছ থেকে রসিদ নিয়ে দেওয়া বলা হচ্ছে যে তোমাদেরকে হচ্ছে নাগরিকত্ব দেওয়া হবে। এই যে বিষয়গুলো, এবং ক্যাম্প করে দিয়ে, ফর্ম ফিল আপ করে দিয়ে, আরে মানুষ ওখান থেকে যদি পালিয়েই আসে, আবার গিয়ে ওখান থেকে গিয়ে আবার লিখিত নিয়ে আসতে পারবে? এটা হতে পারে কখনো? এবং যারা এসেছে, যারা বিগত দিনে যারা এসেছে, তারা বারবার করে আসার সুযোগ পাবে। ভারতবর্ষে এমনিতে জনসংখ্যা বৃদ্ধি। তাহলে সিএ বিষয়টা দেখে ভুল বোঝানো হচ্ছে নাকি? সিএ নিয়ে মানুষকে দেখুন, বিজেপির কাছে কোনো এজেন্ডা নাই। বিজেপি খালি মুসলিম অ্যাটাক করবে আর হিন্দুদেরকে ভোট বাড়াবে। মুসলিম অ্যাটাক করবে, হিন্দুদের ভোট বাড়ায়, এই করেই 14 সাল থেকে এখন পর্যন্ত হিন্দুদের ধ্বজা উড়ানো ছাড়া তাদের কাছে প্রত্যেকটা ক্ষেত্রে নরেন্দ্র মোদী যখন ব্যর্থ, তখন ধর্ম হচ্ছে আফিংয়ের নেশা মানে হিন্দুদেরকেও আপনারা কোনো সুবিধা করতে পারছেন না, আবার এদিকে যাদের নিয়ে অভিযোগ আপনাদের, তাদের ক্ষেত্রেও কিছু করতে পারছেন না। তাহলে এসআইআরটা কি হবে? শুনেন, গৌরাঙ্গ ভালো মতোই জানেন উনি কি বলছেন, কারণ উনি তো মানে তোতা পাখির মতো যে বুলিটা শিখিয়ে দিয়েছেন লিডাররা, আর সেটা বলছেন। মানে আপনারা কি হিন্দুদেরও ভুল বুঝাচ্ছেন? শুনেন, ব্যাপার হচ্ছে যে ভুল বুঝাচ্ছে কি বুঝাচ্ছেন ওনার দিদি ভালো মতোই জানে, আর ভালো মতোই জানে যখন পার্লামেন্টে বিলটা পাস হচ্ছিল, আর যদি সেখানে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করতো, সেই বিলটা তো পাস হতো না, কিন্তু আপনারা সকলে জানেন সে ওয়ার্ক আউট করে এসেছিল, তারপরে সেই বিল পাস হয়ে গেছিলো। তো আপনি বিল যখন পাস হয়েছে তখন ওনারা পার্লামেন্টে বিরোধিতা করলেন না, আজকে সেখানে বিরোধিতা করছেন। মূল বিষয় হচ্ছে বুঝে গিয়েছে যখন এখানে হচ্ছে নাগরিকত্ব এখানকার মতুয়া সম্প্রদায় বা হিন্দুরা বাংলাদেশে আসা উদ্বাস্তুরা পেয়ে যাবে, অটোমেটিক ওনারা যে দুধের গাইগুলোকে সেই জিহাদিদেরকে এখানে পুষতেছে, তাদের জিহাদি তো আপনাদের শাসিত রাজ্যে আছে, বুঝে গেছে আপনাদের মাধ্যমে অসুবিধা যাদেরকে রক্ষা কবচ দেওয়ার জন্য নোটবন্দি করার ধরা হয়েছে। আর ওনারা ভালো মতোই জানে সিএ যে মানে পাস হয়ে গেছে পার্লামেন্টে আর নাগরিকত্ব পাবে, তাই নাগরিকত্ব যদি পায় তা আগামী দিনে নাগরিকত্ব দেওয়া হবে করে ওই 47 মানে 50 কবে দিবেন ডেডলাইন আছে কি? কোন বিজেপি শাসিত রাজ্যেও কেউ পায় না এখন পর্যন্ত নাগরিকত্ব। শুনেন, আমাদের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব দেওয়ার কোনো ডেডলাইন আছে? ব্যাপার হচ্ছে যে ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে, ফর্ম ফিল আপ করবে। কেন্দ্র সরকার 2024-এর 31শে ডিসেম্বর বলে দিয়েছে যে বাংলাদেশ এই সময়ের মধ্যে যারা চলে এসছে তাদের এখানে সরকার তাদের কোনো সুরক্ষিত রাখবে, তাদের উপর কোনো টর্চার যেন প্রশাসনিকভাবে না হয়, এবং তারা থাকবে খাবে সমস্ত কিছু তারা অধিকার পাবে। এটা একটা কথা তো কেন্দ্র সরকারের স্পষ্ট গেজেট নোটিফিকেশন জারি করে বলে দিয়েছে, গেজেট নোটিফিকেশন তার মিথ্যা নয়। কিন্তু ঘটনা হচ্ছে কি, যে
ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে, কিন্তু ইনারা যে মানুষকে বিভ্রান্ত করে সেই ফর্ম ফিল আপ যদি না করে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। আপনি যখন আগামী 10-15 দিন পর থেকে নাগরিকত্ব দেওয়া শুরু হয়ে যাবে, ইনারা যে মিথ্যা অপপ্রচারটা চালাচ্ছে মানুষ তখন বুঝে যাবে যে এরা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। যখন যে ফর্ম ফিল আপ করার মানে হিড়িকটা শুরু হবে তখন ওরা সামলাতে পারবেন না। কারণ হচ্ছে যে মানুষকে বুঝতে তো বোঝার সুযোগটা দিতে হবে। এখন এসআইআর কাজ চলছে, ভোটার তালিকা সংশোধনের যা মানে আমার বাপ ঠাকুরদাদা যে মানে কি বলছে ম্যাচিং আর ম্যাপিংয়ের যে কথাটা বলেছে সেটা যখনই চলে আসবে অটোমেটিক দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, কারা ভারতের নাগরিক আছে কারা নাই। সেই ক্ষেত্রে আসামে হলো না কেন? আসামে এসআইআর হচ্ছে না কেন? আসামেও তো ভোট আছে। আসামে কি নাগরিকত্ব আপনারা দিয়ে দিচ্ছেন? আসামে নাগরিকত্ব দিচ্ছেন না ওদেরকে ডিটেনশন ক্যাম্পে ভোট নেই। আসামে কি নাগরিকত্ব কার্ড দিয়েছেন আপনারা? আচ্ছা গৌরাঙ্গবাবু, এই এসআইআর যে বিএলও যেটা বুথ লেভেল অফিসার, তাদের উপরে কতটা চাপ যদি বলেন? বুথ লেভেল অফিসার পশ্চিমবঙ্গে যেভাবে করে রিক্রুট করে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়াই জোর করে দিয়ে নিয়ে নেওয়া হয়েছে এবং ধমকানো চমকানো হয়েছে, এবং পাশাপাশি একটু ট্রেনিং, হঠাৎ করে 1-2 দিনের ট্রেনিং, তখনও ফর্ম আসে নাই, ফর্ম আসার আগে ট্রেনিং, এবং ফর্মে আসছে তখন আবার ভুল আসছে, লিস্ট বার হয়েছে, ওই যে এসআইআর না যেতে পারছেন, যখন ভুল হচ্ছে বা কিছু হচ্ছে সম্পূর্ণ চাপটা তো বিএলওদের উপরে, চাপ বিএলওদের উপরে। যখন বিহারে যখন এসআইআর করলো এত লক্ষ লক্ষ লোকের নাম বাদ গেল, যখন সুপ্রিম কোর্টে কেস হলো তখন নির্বাচন কমিশন দায় চাপিয়ে দিল বিএলওদের উপরে। আজকে বিএলওরা একটু ভুল করলে সাসপেন্ড পর্যন্ত নির্বাচন কমিশন করেছে। বিএলওদের এত প্রেশার দেওয়া হয়েছে যে শিক্ষিকারা মারা যাচ্ছেন এবং তারা বলে দিচ্ছেন চাকরি ছেড়ে দিব, শিক্ষক শিক্ষিকারা বলছেন চাকরি। এই যে প্রসেসকে জোর করে দিয়ে এত জটিল কাজ, কঠিন কাজ, এবং ফর্ম ফিল আপের পরে আবার বলছেন তাদেরকে হচ্ছে এখনই সাথে করে ওটাকে আপলোড করা। এই যে প্রসেস, এবং এটা কিন্তু করা যেত, এটা 2 মাস কেন 4 মাস 6 মাস ধরে করা যেত, কর্মী আরো নিয়োগ করে করা যেত, তো ডাটা এন্ট্রির লোক নিয়ে করা যেত, একদম তড়িঘড়ি করে যেরকম করে বাংলায় যে কোনো প্রকারে মানুষের বিএলওদের পাশে যখন বিএলও 2 এবং আপনারা দিচ্ছেন, বিশ্বজিৎ বাবুরা দিচ্ছেন, তো তারা কতটুকু হেল্প করতে পারছে? বিএলও 2 দেখুন, বিএলও 2 এর মতো হেল্প করছে। বিএলও 2 কিন্তু সরকারিভাবে দায়বদ্ধ নয়, সরকারিভাবে পুরোটাই দায়বদ্ধ বিএলও 2রা হয়তো বাড়িটা হয়তো দেখাই দিতে পারছেন বা এরিয়াগুলো বলেছেন, কিন্তু সমস্ত ফর্ম ফিল আপ থেকে শুরু করে ওরে গুনে তাদেরকে বোঝানো, এবং তাদেরকে যে ফর্মটার মধ্যে যে জটিলতাটা আছে কেউ এদিক থেকে এদিকে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক নিজ, এই যে বিষয়গুলো যে রয়েছে এগুলোতেই তো মানুষ বিপদগ্রস্ত। তার সাথে বিএলওরা বিএলওরা কেন আত্মহত্যা যাবে, কেন সাসপেন্ড করা হবে? তাদেরকে তো চাকরি নির্বাচন কমিশন দেয়নি, তাদের চাকরি পেয়েছে রাজ্য সরকারের মাধ্যমে। হ্যাঁ, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থাকতে পারে, কাজ করতে পারে, বিএলওরা কাজ করবে, কিন্তু হঠাৎ করে যখন একটা আকাশ কুসুম কল্পনা করে দিয়ে এত বড় চাপ দেওয়া হচ্ছে, এই অন্যায় এবং প্রতিবাদ শিক্ষক শিক্ষিকারা সব জায়গায় করছে, আমরা তার সাথে রয়েছি। আমরা বলেছি প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকবো, যেখানে হচ্ছে এই ধরনের প্রেশার চলবে। কোনো প্রেশার আমরা মানবো না, আমাদেরকে সময় দেওয়া হোক, টিচারদের সময় দেওয়া হোক, কর্মী নিয়োগ করা হোক, ডাটা এন্ট্রির লোক নেওয়া হোক, এটা সুষ্ঠুভাবে আসুক। রাজ্য সরকারও তাই চেয়েছে, আমাদেরও গভর্নমেন্ট তাই চেয়েছে। সুষ্ঠুতা কেন থাকবে না? কেন এত তাড়াহুড়া থাকবে? শুধু কি ভোটে জেতা আর হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে ভাগাভাগি সৃষ্টি করে দেখানো, এটাই কি মূল উদ্দেশ্য নাকি নাম কাটার উদ্দেশ্য? আচ্ছা, বিএলওরা যে কাজ করছে, বিশ্বজিৎ বাবু গৌরাঙ্গ বাবুদের তো বিএলও 2 যারা আছে তারা তো অ্যাসিস্ট করছে বিভিন্ন জায়গাতে, তো আপনারা বিএলওদের কাছে কতটুকু আছেন তাদের কাজটা সম্পন্ন করার? ওরা তো বিএলও 2ই নাই, এসআইআর তো ধরতে গেলে আপনাদেরই এসআইআর, মানে আপনাদের ওনারা চাচ্ছে যে ভুল হোক, ওনারা চাচ্ছে ভুল হোক। ঠিক আছে, বলুন আপনি। বিষয় হচ্ছে যে প্রথমে এসআইআর পশ্চিমবাংলায় লাগু করতে দিবে না, হতে দিবে না বলে এমন একটা বাতাবরণ তৈরি করলেন তৃণমূল কংগ্রেস, করার পরে যখন বুঝতে পারলেন যদি এসআইআর করতে না দেওয়া হয় তা নির্বাচন কমিশন হয়তো অন্য কোনো রাস্তায় হাঁটতে পারে, তার বাধ্যতামূলক এসআইআরকে ঢোক গিলতে বাধ্য হলেন রাজ্য সরকার। কিন্তু তারপরে ওনারা যে এই এসআইআর যে কার্য পদ্ধতিটাকে প্রবাহিত করার জন্য ওনারা কি করলেন,
তৃণমূল আশ্রিত সরকারি কর্মচারী হোক, টিচার হোক বা অন্য ক্ষেত্রে মানে যারা সরকারি কর্মচারী আছে বাংলার, তাদেরকে বিএলও হিসেবে নিযুক্ত করালেন ইনারা। তা আপনারা কেন করলেন না? ইলেকশন কমিশন কেন বলেছে ছেড়ে দিতে যাচ্ছে তো? নির্বাচন টিচাররা তো ছেড়ে দিতে যাচ্ছে, নির্বাচন কমিশন আপনি সরকারের আপনারা দিচ্ছেন না, বলবে রাজ্য সরকার কেন্দ্র সরকার যে ইনারা হয় না, কারো যদি টিচাররা কেউ করতে চায় না, টিচাররা নিজে বিপদে পড়ে এই কাজ করবে নাকি? না হয় এটা প্রভাবিত হয়, টিচাররা বিপদে পড়ে এই কাজ করবে নাকি? ভূতুরে ভোটারকে যেন ওরা মানে সেখানে সংযুক্ত করতে পারে, আর তার জন্য যত রকম পদ্ধতি কলা কৌশল উনারা করছে, লেটে মানে একটা মানে স্লো মৌসুমে টিচারকে নিয়ে যাওয়ার জন্য। টিচার দায়িত্ব নিয়ে তারপর চাকরি পাবে না, চাকরিটা কেউ দেয়নি, কারণ যোগ্যতায় টিচার চাকরি পেয়েছে, টিচারকে কেউ চাকরি দেয়নি, নিজের যোগ্যতায় পেয়েছে, তার পরিবার আছে, তার পরিবার আছে, নিজেদের হাতে কুক্ষিগত করার জন্য ইনারা এটা করেছেন। আজকেও আপনারা জানেন শিক্ষাদপ্তরকে না জানিয়ে নিচ্ছেন আপনারা, আবার কথা বলছেন। ভারতীয় বিএলএ 2 ভারতীয় জনতা পার্টি সমস্ত প্রতিনিধি নিযুক্ত করেছে, কিন্তু তারপরও বিএলও যারা আছে তারা যে কোনো কোনো জায়গাতে যখন প্রেশার হচ্ছে তো ভারতীয় জনতা পার্টির বিএলএ কে ডাকছে, না হলে কমিশনারের বা ওদের যে কোঅর্ডিনেটর আছে তারা ওদেরকে বগল দাবা করে নিয়ে তারা ঘুরতেছে। কিন্তু তাদের সামনে যে বিএলএ অন্য পার্টির আছে, সিপিএমের হোক, কংগ্রেসের হোক, বিজেপির হোক, ভয় পাচ্ছে, কারণ তারা হচ্ছে সব গুন্ডা বাহিনী। যে কোনো সময় রাতের অন্ধকারে মানে ওনাদের পার্টির লোক তো সুরক্ষিত নয়, তো অন্য পার্টির লোক বুঝে বসার এজেন্ট পান না, বিএলএ পাবেন কোথা থেকে? বিজেপি আপনারা বুঝে বসার এজেন্ট পান না, বিএলএ পাবেন কি করে? নির্বাচন প্রক্রিয়া ভোটার লিস্টে যে মানে যে প্রক্রিয়াটা চলছে এসআইআর সেটাকে প্রভাবিত করার জন্য এবং ভুয়ো ভোটারকে মানে ভূতরে ভোটারকে মৃত ভোটারকে কি করে ঢুকানো যায়, সংযুক্ত করা যায়, আর তার জন্য এই প্রসেসটাকে লেট করছে, আবার বিভ্রান্ত করছে যে সঠিকভাবে না চলতে পারে। না বিশ্বজিৎ বাবু, বিএলওদের সাথে ওনারা যখন বিএলও 2 দিচ্ছেন, আপনাদেরও তো প্রভিশন আছে, কিন্তু আপনারা সব জায়গায় কেন বিএলওর পাশে বিএলও 2 দিতে পারছেন? উনি শুনেন চোরের মায়ের শুনেন সরকারি কর্মচারীরাই সুরক্ষিত এখানে নয়, তারা ভয় পাচ্ছে। আপনারা করেছেন, সরকারি কর্মচারীরা কি করে ঘুরবে, তারা তাদের চেয়ে সুরক্ষার অভাব বোধ করছে। আজকে মনে করা হচ্ছে যে উনারা যে বললাম না বিএলওকে ভূগোল দাবা করে নিয়েছে, কারণ হচ্ছে যে এই প্রক্রিয়াটাকে সমস্ত মানে কিভাবে প্রভাবিত করা যায়, আর তারপর কৌশল চলছে। আজকে জোর করে ইনারা সেটাকে আগে তো করতে দেবো না বলছে, এখন যখন করতে দেওয়া হচ্ছে আগে উনারাই নিজেদের ভোটার লিস্টের নামটা তোলার চেষ্টা করছে। আজকে ভোটার লিস্টে মানুষ ফর্ম ফিল আপ করতে জানে না তা তো না, বাংলা পড়তে জানে না তা না, জানে, কিন্তু বিষয় হচ্ছে কি যে ওনারা এমন একটা পরিস্থিতি নির্মাণ করতেছে মানুষ যেন আতঙ্কিত হয়ে যায়। আর উনি যে বললেন না যে আপনার চেয়ে এই সে এতজন মারা, যখন তদন্ত হবে সঠিক তথ্য বেড়ে যাবে। কারণ হচ্ছে যে আজকে একটা মানে হার্ট অ্যাটাক করে যে মানুষ মারা যায়, অসুস্থ হয়ে মানুষ মারা যায়, ডায়রিয়া হয়ে মানুষ মারা যায়, ওনারা কি বলবেন যে না এসআইআর ভয়ে আত্মহত্যা করে ফেলছে। কারণ যে এনাদের এই যে মিথ্যা অপপ্রচার করে করে তৃণমূল কংগ্রেস যে সত্তায় আছেন, কিন্তু যতই মিথ্যা প্রচার করুক মানুষ বুঝে গিয়েছে, মানুষের ভয় ভেঙে গিয়েছে, মানুষ ঘর থেকে বেরিয়ে গিয়েছে, মানুষ এসে ফর্ম ফিল আপ করছে। তো তার জন্য ওনারা যতই চেষ্টা করুক কিছু করতে পারবে না। বিএলওদেরকে শিক্ষা দপ্তরকে না জানিয়ে শিক্ষকদেরকে নিয়োগ করা হয়েছে, এটা আমাদের শিক্ষা দপ্তরই জানিয়ে দিয়েছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কথা, স্কুল পড়াশোনা করতে পারছে না, বাচ্চারা বঞ্চিত হচ্ছে, একদম যাচ্ছাতাই অবস্থা। কোথাও যে কটা টিচার আছে সব কটা টিচারকে তুলে নেওয়া হয়েছে জোর করে এবং হুইপ জারি করা হচ্ছে, তোমাকে এর মধ্যে কাজ দিতে লাগবে। অনেকে কিন্তু তো হার্ট অ্যাটাক করেও মারা গেছেন। আমাদের প্রশ্ন এটা, যদি উনারা যদি মনে করেন যে বিএলওরা রাজ্য সরকারি কর্মচারী, তাহলে এটাই যদি প্রশ্ন, তো নির্বাচন কমিশন কি জানে না? নির্বাচন কমিশন নিজস্ব লোক রিক্রুট করে দিয়ে এই কাজটা করতে পারতো, নিজস্ব ডাটা এন্ট্রি 6 মাসের জন্য লোক রিক্রুট করতো, করলো না। তার কারণ হচ্ছে বাংলায় যত ধরনের অপকর্ম ওরা তারা পিছন দিক থেকে করবে সব দোষ যাতে বিএলওদের ঘাড়ে পড়ে, বিএলওদের যাতে সাসপেন্ড হয়, বিএলওরা যাতে তাদের চাকরি হয়। চাকরি কিন্তু কেউ দেয়নি, চাকরি শিক্ষক শিক্ষিকারা এরা নিজের যোগ্যতায় পড়াশোনা করে নিজের যোগ্যতায় পেয়েছে।
নিয়েছে, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন রয়েছে। সকাল 6টার সময় টিচার বেরোচ্ছে বাড়িতে, রাত্রি 2টা 2:30 3টা অবধি কাজ করছে। এই যে অমানবিক যে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এই পরিবেশ সৃষ্টির কিন্তু মূল হচ্ছে নির্বাচন কমিশন দায়ী, এবং এর পিছনে বিজেপি বলছে যে দিতে পারছে না BLA 2। আরে BLA 2 যাদের বুথে বসার লোক নাই, যারা হিন্দু মুসলিম আবেগে ভোট মানুষকে খেয়ে নিয়ে পালিয়ে যায়, যারা উন্নয়ন করে না ভোটটা নিয়ে চলে যায়। এখানকার সাংসদ যতগুলো রয়েছে দেখুন, উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একটাও কোনো কাজ করে না, কোনো ডেভেলপমেন্টে মানুষের কাজ করে, শুধু আবেগে ভোটটা নিয়ে নিচ্ছে। উত্তরবঙ্গের কত বিধায়ক রয়েছে যে আবেগে ভোটটা নিয়ে নিচ্ছে, ভোটটা নিয়ে এরা পালিয়ে যায়। কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর জন্য তখন তো বিভিন্ন রাজনৈতিক দল আছে, তৃণমূল কংগ্রেস কেন, কংগ্রেস রয়েছে তারও BLA যাচ্ছে, BLA 2 যাচ্ছে, বিভিন্ন যাচ্ছে, আচ্ছা মানুষ হেল্প করতেছে। যখন নিজের কথা বলতে পারছে না, নিজেদের লোক দিতে পারছে না, তখন শাসক দলকে দোষ দিলে হবে না। শাসক দল কখনোই চায়নি যে উনি বিষয় বললেন, আরেকটা বিষয় আছে, বিনা নোটিশে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এসআইআর ফর্ম যখন অনেকে ফিল আপ করতে পারছে না, মানুষ বুঝতে পারছে না। আমরা দেখছি কিন্তু যে বিরোধী দল হিসেবে সিপিএমরা কিন্তু বিভিন্ন ওয়ার্ডে কিন্তু মানুষকে নিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, তাদেরকে ফর্ম ফিল আপের ব্যাপারে হেল্প করছেন। সেই ব্যাপারে বিশ্বজিৎবাবু, আপনাদের কোনো সহযোগিতা মানুষের কাছে নেই কেন? ওনাদের সিএর প্রথম বিষয় হচ্ছে কি যে লাগবে, কারণ যে ভারতীয় জনতা পার্টি সমস্ত বুথে সমস্ত জায়গাতে কাজ করছে এবং মানুষকে সহযোগিতা করছে, ঠিক আছে। আমরা তো মানে ওনাদের মতো ঢাকঢোল পিটাই চলবো না, কারণ যে ওনারা হচ্ছে মানুষকে ভয় দেখানোর জন্য ঢাকঢোল পিটাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা সেখানে মানুষের যে সহযোগিতা করা দরকার, সেটা আমাদের যথাযোগ্য সে কাজটা করা হচ্ছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কি, থাকলো উনি বলুন না শিক্ষকদেরকে নির্বাচন কমিশন জরুরি দায়িত্ব দিয়েছে। কোনো নির্বাচন কমিশন ডাইরেক্ট কোনো কাজ করে, এটা ফেডারেল স্ট্রাকচারে নিয়মে আছে। মুখ্য সচিবকে নির্বাচন কমিশন, মুখ্য সচিব যে সরকারি কর্মচারীদেরকে লাগাবে সেটাকে নির্বাচন কমিশন দায়িত্ব দিবে। তো ওনাদের মুখ্য সচিবকে জিজ্ঞাসা করুন কেন এই টিচারদের নাম দিলে। আচ্ছা, আজকে সময়ের অভাবে আমরা আর এগোতে পারছি না। আমরাও চাই এসআইআর চলুক নীরবে নিভৃতে সুন্দরভাবে, এবং একটিও যেন বৈধ ভোটার সেই তালিকা থেকে বাদ না যায়, এটা আমাদের সকলেরই আশা থাকবে। এবং সময়ের অভাবে আজকে এখানেই আমরা শেষ করছি সাফ কথা। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ভারত টিভি। নমস্কার। নমস্কার। সাফ কথা। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ
ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।